আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আরশিদ আলী। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনামগুলো। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 250, নতুন 969 জন সহ মোট শনাক্ত 16,660 জন। বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়ায় বেড়েছে লোক সমাগম ও যানবাহন চলাচল, স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ নেই মানুষের। ঝিমিয়ে পড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, নগরবাসীর মধ্যে হতাশা। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফল উৎক্ষেপণের 2 বছর আজ সফলতার সঙ্গে চলছে সম্প্রচার কার্যক্রম। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেশে 24 ঘন্টায় নতুন করে 969 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 16,660 জন, আর 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 250 জন। মঙ্গলবার কোভিড-19 সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, এ সময় সুস্থ হয়ে উঠেছেন আরও 245 জন। এতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো 3,147 জনে। এই 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 6,845টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 6,773টি। এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন। আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে, মৃত্যুর তালিকায় 11 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 250 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 245 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,147 জন। জানবো করোনা ভাইরাসের আরও কিছু তথ্য। এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অপর একটি স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। তিনি জানাচ্ছেন করোনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আরশিদা। আপনি জানেন যে প্রতিদিনের মতো আজকে 2:30 স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসিআর থেকে যে স্বাস্থ্য বুলেটিনে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সবাই জানে, আমাদের দর্শকরা। কিন্তু এই তথ্যের মধ্যেও আমি একটু বিস্তারিতভাবে জানাতে চাই। সেটি হচ্ছে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 6,773টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এ নিয়ে 1,36,638টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 969 জন এবং এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 16,660 জন। এরপরে আসলে আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে কটি পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ঢাকার ভেতরে সংগ্রহ করা হয়েছে 4,248টি এবং সবচেয়ে ঢাকার ভেতরে যে কটি কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আইপিএইচ, এই দুইটা কেন্দ্রে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং পরীক্ষাও করা হয়েছে এই দুইটা কেন্দ্রে বেশি। আইপিএইচ হয়েছে 750 জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে 411 জন। আর ঢাকার বাইরে নমুনা সংগ্রহ করা হয়েছে 2,597 জন এবং এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 6,845। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 6,773। এবং এরপরে আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে, আমরা জানি, দর্শকরা জানে, বাংলাদেশের 64 জেলা, সবকটি জেলায় কিন্তু করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। কিন্তু এর মধ্যে গতকালকে 12 জন রোগী শনাক্ত হয়েছিল এর আগে নড়াইল জেলায়। সেই নড়াইল জেলায় 12 জন রোগী কিন্তু সুস্থ হয়েছে এবং তাদেরকে সুস্থ হওয়ার পরে তারা যার যার বাড়ি ফিরে গেছেন। এখন নড়াইল জেলা সম্পূর্ণ করোনা মুক্ত। আর পাশাপাশি হয়েছে আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, যে সবচেয়ে একটি চমৎকার তথ্য। করোনা ভাইরাস শুরু থেকে এই পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়, সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো করোনা রোগী শনাক্ত হয়নি প্রথম থেকে এই পর্যন্ত। এর পাশে আপনাকে আরেকটি বয়সভিত্তিক জরিপ আমি একটু জানাতে চাই, কারণ আমরা প্রথম করোনা ভাইরাস যখন শুরু হয়েছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে যে বয়স্করা বেশি ঝুঁকিতে, কিন্তু বাংলাদেশের আক্রান্ত এবং মৃত্যুর যে পরিস্থিতি আমরা মাঝখানে দেখেছি সেখানে বয়স্করা না,
তরুণ যুবক এবং এরাই কিন্তু বেশি ঝুঁকিতে ছিল। মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা কিন্তু সেই চিত্র কিন্তু আবার প্রথম দিকেই গেছে। এখন যে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা তা কিন্তু আবারও বয়স্করা ঝুঁকিতেই প্রমাণ করছে। সেটি হচ্ছে 1 থেকে 10 বছরের মধ্যে 2% এবং 11 থেকে 20 বছরের মধ্যে 0% এবং 21 থেকে 30 বছরের মধ্যে 3%। গত এক সপ্তাহ আগে এই শতাংশটা কিন্তু অনেক ছিল এবং যেটাই সর্বোচ্চ ছিল, আর এখন সর্বোচ্চ হয়েছে 61 থেকে তার উপরে, অর্থাৎ 100-100 বেশি, সেটি হচ্ছে 42%। অর্থাৎ এখন বয়স্করাই কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এর পাশাপাশি বিশ্ব পরিস্থিতি আপনাকে একটু সংক্ষেপে জানাবো। সেটি হচ্ছে আরশিদা, বিশ্বে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,88,000-এর কাছাকাছি, মোট আক্রান্ত হয়েছে 42,75,000, সুস্থ হয়েছেন বিশ্বে এ পর্যন্ত 15,36,000-এর বেশি। এরপর আপনাকে যুক্তরাষ্ট্রের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা ঘটেছে 1008 জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 81,000-এর বেশি এবং মোট আক্রান্ত হয়েছে 13,85,850 জন। এরপরে সবশেষ আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভারতে এবং যে ছোট দেশগুলো রয়েছে নেপাল এবং ভুটান। নেপাল এবং ভুটানে আক্রান্তের সংখ্যা খুবই কম। এখন পর্যন্ত সেখানে কোনো মৃত্যুর ঘটনা নিশ্চিত করতে পারেনি কোনো সংস্থা। এই ছিল আমার কাছে নিউজ স্টুডিও থেকে কোভিড-19-এর সবশেষ খবর। আরশিদা। সাইদুর রহমান আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। জানাবো আরও কিছু সংবাদ। করোনার সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে খুলেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই অবস্থায় রাস্তায় যানবাহন চলাচল বেড়েছে, তবে মানুষের ভেতর নেই স্বাস্থ্যবিধি মেনে চলার ছিটে ফোটা চিত্র। কোভিড-19 প্রতিরোধে মাস্ক, গ্লাভস ও চশমা পরার ক্ষেত্রেও আগ্রহ নেই সাধারণ মানুষের। শারমিন আজাদের রিপোর্ট। সাধারণ ছুটি চলছে, বাড়ছে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যাও, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। সংক্রমণের আশঙ্কা যখন বেশি, তখনই জীবিকার প্রয়োজনে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ছে মানুষ। একদিকে যেমন সিএনজি অটোরিকশা ও রিকশা বেড়েছে সড়কে, তেমনি বেড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিজীবীদের পদচারণা। এখন পেটে তো আর মনে করেন ভাইরাস বুঝে না, পেটে তো খিদা। আমি সকাল 8:30 বেরোইছি, ব্যাংকে 10টায় ঢুকে কাজ করে আসছি। জীবিকার তাগিদে তারা এসেছেন ঠিকই, কিন্তু ভুলে গেছেন নিজেকে করোনা প্রতিরোধে সচেতন রাখতে। হাতে গ্লাভস, মুখে মাস্ক ব্যবহারে অনীহা। কেন পরেননি জানতে চাইলে দিচ্ছেন বিভিন্ন অজুহাত। মাস্ক পরতেই আছে, আরো অফিসের গ্লাভস আছে যে পকেটে, আমি যাওয়ার সময় পরে যাবো। করোনা ভাইরাস থেকে আমরা তো এখন কি ব্যবস্থা নিব? আমরা তো মনে করেন এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করি। অনেকে ক্ষুধার দাবি মেটাতে ব্যবসা পরিবর্তন করে ধরেছেন মাস্ক, গ্লাভসের ব্যবসা। তবে তাদের মধ্যেও সচেতনতার কোনো চিহ্ন নেই। আগে তো যেমন দেখা যাচ্ছে যে আমরা গেঞ্জি, প্যান্ট, শার্ট এটা ওটা বিক্রি করতাম, এখন তো সেগুলো কেনার মতন কেউ নেই। হ্যাঁ, তো এই জন্য যেটা করলে চলবে সেটা করতেছি আর কি। যারা সড়কে হাঁটছেন বা কাজ করছেন, তাদের মধ্যে নিজেকে ভাইরাস প্রতিরোধে সচেতন রাখায় দেখা গেছে অযত্ন আর অবহেলার ছাপ। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। দিন যত যাচ্ছে ততই বাড়ছে কোভিড-19-এর আক্রান্ত ও মৃতের সংখ্যা। ঠিক এই সময় এসে অনেকটা ঢিমে তালে চলছে সরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম। শুরুতে করোনা মোকাবেলায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের যে তৎপরতা দেখা গিয়েছিল তা এখন অনেকটাই ঝিমে পড়েছে বলে মনে করছেন নগরবাসী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সাধারণ ছুটির শুরুতে ঢাকা সিটির যে ভিন্ন রূপ দেখা গিয়েছিল সেটি এখন আর নেই। আবারও চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। রাস্তায় বাড়ছে যান চলাচল, শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ায় বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। হঠাৎ এই জনসমাগমে করোনা বিস্তারের ঝুঁকি রয়েছে কতটুকু তা নিয়ে রয়েছে নানা জনের নানা মত। জানতে পারলাম যে আজকে কিছু কিছু মার্কেট খুলবে, সেই জন্যই দেখতে আসছি যে কোথায় খুলবে। ইলেকট্রনিক গ্যাজেট যেটা আমি সবসময় ইউজ করি সেটা আমার জন্য জরুরি, কিন্তু কাপড় কেনা ঈদের জন্য সেটা জরুরি না। অঘোষিত লকডাউনের শুরুতে নগরীর অলিগলি সহ প্রধান সড়কে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ছে না বলে জানান রাজধানীবাসী। এক সপ্তাহ আগে একবার একটু দিয়ে চলে গেছে, এক সপ্তাহ পরে আজকে এই রুটে গাড়িটা আসছে। কমিশনার আসে না, কেউ না, এই যে নুরা দাও না তুমি। এদিকে দৃষ্টি নেওয়া পৌরসভার, সিটি কর্পোরেশনের মেয়রের রুচি তদারকি করা, কিন্তু তারা কিছুই করে না। অভিযোগ রয়েছে শুরুতে ওয়ার্ড কাউন্সিলর কিছুটা তৎপর থাকলেও এখন অনেকেই রয়েছে অন্তরালে। মানুষের ঘরে খাবার নেই,
হ্যাঁ, এই জিনিসটাকে আমরা আসলে বেশি জোর দিচ্ছি, পাশাপাশি এটাকেও দিচ্ছি হয়তো, কারণ আমাদের ওই গাড়িটা তো আর আমাদের ওয়ার্ডের জন্য সবসময় বরাদ্দ থাকবে না। হ্যাঁ, তো আমরা আবার কিছুদিন পরে আবার আমরা নিয়ে আসবো, কিন্তু আমরা লাবরা সাইড এবং ফগার মেশিন এটা কন্টিনিউ করছি। নগর কর্তৃপক্ষ বলছেন পরিচ্ছন্ন কার্যক্রম রয়েছে চলমান, তবে সিটি কর্পোরেশনের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা যেহেতু মশকের নিয়ে আমরা একটু ডেঙ্গুর কাজটা নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগটা বেশি জড়িত আছে, এইটা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় উনি স্বেচ্ছায় করে কিন্তু ওনার ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং ওনারা করছেন। এখন যেহেতু পুরো ঢাকা শহরে ছড়ে গিয়েছে, এখন কিন্তু আমাদের রুটিন আগে যেখানে মানে একদিন পর পর ছিল, এখানে কিন্তু এখানে 4 দিন পর পর হয়ে গেছে। হ্যাঁ, আমরা অলিগলিতে যেটা করতাম সেটা হলো হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে যেটা করতাম, সেটা আমরা বন্ধ করেছি সেটাও বলা যাবে না, এটাও স্ক্যাডারলি আছে। বাট এই মুহূর্তে পরিচ্ছন্নতা কার্যক্রম থেমে গেলে কিংবা জীবাণুনাশক ওষুধ না ছিটালে দ্রুত সংক্রমণ বৃদ্ধির হার বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। না, এটা ঠিক হলো, যেহেতু করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদের আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা কোনো বিকল্প নেই। শারীরিক দূরত্ব বজায় রাখতে পারবো, ততই আমাদের এই সংক্রমণ থেকে সংখ্যা অনেক কমে আসবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে করোনা প্রথম শনাক্তের পর থেকে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেসব হাসপাতালকে কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়, তার মধ্যে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতাল একটি। কিন্তু এখনও প্রস্তুত নয় হাসপাতালটি। গেটে টাঙানো নোটিশে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তাই এখন পর্যন্ত কোনো রোগীও নেই হাসপাতালে। অনেকটাই ছিমছাম পরিবেশ বিরাজ করছে হাসপাতালে। হালদা নদীতে ডলফিন রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ জানাতে বলা হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের প্রথম আদেশ এটি। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গতকাল চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে শুনানির জন্য একটি রিট আবেদন ইমেইলের মাধ্যমে জমা দেওয়া হয়। বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফল উৎক্ষেপণের 2 বছর পূর্ণ হলো আজ। 2018 সালের 12 মেতে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইটটি, যা সফলভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 3, 2, 1, 0. Ignition, liftoff. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফল উৎক্ষেপণের 2 বছর পূর্ণ হলো আজ। 2018 সালের 12 মেতেই মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইটটি। ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নিয়ন্ত্রণ BCSCL এর কাছে হস্তান্তর করে। 2018 সালের 12 মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন 9 ব্লক 5 রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। বাংলাদেশে কোনো প্রজেক্ট দ্বিগুণ 3 গুণ ছাড়া শেষ হয় না, কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট আন্ডার বাজেটে হয়েছে। 3000 কোটি টাকা বাজেট ছিল, সেখানে 2800 কোটি টাকা শেষ হয়েছে এবং 175 কোটি টাকা আমরা স্যাটেলাইট কোম্পানির হাতে দিয়ে আসছি তা খরচ পরিচালনার জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয় 2018 সালে। সে বছর অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়ন 2018-এর সফল সম্প্রচার করা হয় এই স্যাটেলাইটের মাধ্যমে। এরপর 1 বছর পরে আসে সেই মহেন্দ্রক্ষণ। 2019 সালের 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রচারের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হলো, আর এর মধ্য দিয়ে একটা নতুন অগ্রযাত্রা শুরু হলো। আর সেই সাথে সাথে আরেকটা বিষয় হলো, সকলে কিন্তু আপনার এই যে বিদেশি স্যাটেলাইট ভাড়া করে করে যে টাকাটা খরচ করলেন সেটা কিন্তু বেঁচে গেল। দেশের সব টিভি চ্যানেল এখন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। আজকে আপনার টেলিভিশন যারা চালাচ্ছেন তারা দেখতেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে একটু ক্লিয়ার টেলিভিশন পাচ্ছি আমরা। শুধু একটা সমস্যা হচ্ছে এখনো, যে ইকোনমিক আশা, ফিনান্সিয়াল আশা নিয়ে শুরু করেছিলাম, ফিনান্সিয়ালি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই পরিমাণে আগাতে পারেনি। আপনার টেলিভিশন কর্তৃপক্ষ ছাড়া আর কেউ বঙ্গবন্ধু স্যাটেলাইট আর্থিক সাহায্য করছে না। এখনো বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পূর্ণ চলে বিটিআরসির টাকা দিয়ে।
এছাড়াও দেশে নিরবিচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএম এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কাজ করছে। ওই স্যাটেলাইটের মাধ্যমে ব্যাংকিং সেবাটা দেওয়া হয় দুটো কারণে। এক নম্বর, এখন যেভাবে ওরা ব্যাংকিং এটিএম মেশিনগুলো কিংবা বিভিন্ন ছোটখাটো ওদের যে ব্রাঞ্চ স্টেশনগুলো আছে ব্যাংকের, তারা হেড অফিসের সঙ্গে ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে জড়িত। এতে হয় কি, মাঝে মধ্যে ফাইবার অপটিক্যাল কাটা যায়, এতে ওদের সার্ভিস ইন্টারাপ্টেড হয়। আর 2 নম্বর, ওই দিক দিয়ে আসলে পরে ওরা ইন্টারনেটের মাধ্যমে আসে, ইন্টারনেটের মাধ্যমে গেলে পরে ওদের ডেটাটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে এটা অহরহ হয়। এই জন্য ওগুলো থেকে দূরে সরার জন্য এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে তারা এখন ওই স্যাটেলাইটের মাধ্যমে হেড অফিসের সঙ্গে যোগাযোগ করে। সেটা আমরা করতে যাচ্ছি খুব শীঘ্রই। BS-1 উপগ্রহটি 26টি ইউকে ব্র্যান্ড এবং 14টি সি ব্র্যান্ড ট্রান্সপন্ডায় সজ্জিত হয়েছে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কক্ষপথের অবস্থানে থেকে। হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে স্যাটেলাইট ব্যান্ডউইথের দাম অনেক কমে গেছে। এর কারণটা মনে হয় স্যাটেলাইট ব্যান্ডউইথের সাপ্লাই খুব বেশি হয়ে গেছে। সাপ্লাই বাড়লে তো দাম কমবে। এই জন্য বাইরের আমাদের কাছে অফার আছে, কিন্তু তারপরেও আমরা বাইরে বিক্রি করছি না। ব্যান্ডের আওতায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগরে তার জলসীমা সহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অঞ্চল। উৎক্ষেপণের সময় থেকে স্যাটেলাইটটির মেয়াদকাল 15 বছর। আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে 35টা চ্যানেলেই যাতে পৃথিবীর বিভিন্ন জায়গার লোকজন দেখতে পারে। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি সম্পূর্ণ চালু হওয়ার পর বাংলাদেশের ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এজন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্র তৈরি করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সামান্য উপেক্ষা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। দুপুরে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার পাশাপাশি করোনার সাথে বসবাসের অভ্যাস রপ্ত করতে সকলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেই স্পষ্টত প্রতীয়মান হচ্ছে। এ রোগ বা সংক্রমণ থেকে রেহাই পেতে প্রতিকারের চেয়ে প্রতিরোধী কার্যকর পন্থা। তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য কারখানা এবং সর্বত্র স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান উপেক্ষিত হচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য উদ্ভ্রান্তের প্রলাপের মতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিএনপি নেতারা যেসব কথাবার্তা বলছেন তাতে কখন তারা বলে বসবেন যে করোনা ভাইরাসের জন্য সরকার দায়ী। জাতীয় প্রেসক্লাবে ডিইউজের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের কাজে পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। সরকারের বিভিন্ন সহায়তা বলয়ের মধ্যে এনেছে, যেইভাবে এই করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা দেওয়ার জন্য কর্মতৎপরতা চালাচ্ছে, সেগুলোতে বিএনপি বরং দিশেহারা হয়ে কিছু ফটো সেশন করছে। আর সেখানে দাঁড়িয়ে তারা নানা ধরনের কথা বলে সরকারের এই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই আমি বিএনপি নেতাদের এই কথাগুলো আসলে রিজভী আহমেদ সহ অনেক নেতার কথাবার্তা শুনে মনে হয় এগুলো উদ্ভ্রান্তের প্রলাপের মতো। তাই আমি আশঙ্কা করছি কখন রিজভী আহমেদ বলে বসেন এই করোনা ভাইরাসের জন্য সরকার দায়ী। আশেপাশে অন্য কোথাও না হলেও রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে বসেছে পুরান ঢাকার ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি কিনতে তাই ভিড় করছেন ক্রেতারা। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী নিয়ে এই ঘরোয়া আয়োজন। ক্ষুদ্র পরিসরেই ব্যবসায়ীরা সাজিয়েছেন ইফতারের বাজার। বিভিন্ন স্বাদের এই ইফতার সামগ্রী কিনতে তাই ভিড় করছেন বিভিন্ন এলাকার ক্রেতারা। এগুলো কিনিনি, আর কি কিনবো, আগের মতো নিয়ে আসে, কোনো দাম বেশি বেশি ধরে না। এখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি, ইফতারি কিনি। এখানে যেমন আপনার সব কিছুই সস্তার মধ্যে পাওয়া যায়। প্রচলিত খাবারের পাশাপাশি বাহারি আইটেমও সাজিয়েছেন বিক্রেতারা। এখানে আসলে সবকিছুই মানসম্পন্ন হতো। আর এখানে আমি হালিম নেওয়ার জন্য আসছি। এখানে লাবাং
আর অন্যান্য ইফতার সবচেয়ে সুন্দর এবং কম দামে পাওয়া যায় এবং এখানকার সবচেয়ে নাম করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মেনটেনেন্স করে এখান থেকে ইফতার বিক্রি করা হয় দেখি আমরা এখানে রেগুলার আসি। করোনার প্রভাব বাজারে থাকার পরও সহনীয় দামে বিক্রি হচ্ছে এইসব ইফতার সামগ্রী, জানালেন দোকানিরা। যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, মানে 3 ফুট আন্দাজ মানে কাস্টমার ঢুকাবে, একটা লয়ে বাইরে হয়ে যাবে, এরপর আবার ঢুকাবো, সেই হিসেবে আমরা খাবার দিচ্ছি। কারোর সাথে কারো মানে হিবিজিবির মাঝে আমরা নাই, হিবিজিবি করতে দিই না। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের 2টি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বিকেল 3টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় ভেরিসন গার্মেন্টস লিমিটেডের এবং তারগাছ এলাকায় লিজ কমপ্লেক্স নামের 2টি পোশাক কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার সুশান্ত সরকার জানিয়েছেন, শ্রমিকরা শ্রম আইন না মেনে বিক্ষোভ করেছেন। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়েও কাজ হচ্ছে না বলে জানান তিনি। করোনার মাঝেই নতুন উদ্বেগের কারণ ডেঙ্গু। মশক নিধন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের নাজুক অবস্থার কারণে মশার উপদ্রবে ফেনী শহর সহ আশেপাশের এলাকায় বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। ইতোমধ্যেই একজন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও মশক নিধন কার্যক্রম খুব একটা চোখে পড়ছে না বলে অভিযোগ পৌরবাসীর। ফেনী প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। জুলাই থেকে অক্টোবর এ 4 মাস ডেঙ্গুর প্রকোপের মৌসুম, কিন্তু ফেনীতে এখনও তেমন একটা দেখা যাচ্ছে না মশক নিধন কার্যক্রম। পৌর এলাকার ড্রেনগুলো নিয়মিত করা হয় না পরিষ্কার, সেই সঙ্গে প্রাণহীন নদীতে জমে থাকা পানি যেন মশার বংশবিস্তারের নিরাপদ আবাস। এ অবস্থায় আগাম প্রস্তুতি না নিলে গেলবারের মতো ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা পৌরবাসীর। এখানে ময়লা আবর্জনার কারণে দীর্ঘদিন যাবৎ ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গেছে। পৌরসভার যদি প্রত্যেকটি ওয়ার্ডে এখন থেকে যদি প্রিপারেশন নেয় যে ময়লা আবর্জনা পরিষ্কার না করে, ভবিষ্যতে আরও মশার উপদ্রব বেড়ে যাবে। মশক নিধনের কার্যক্রম কোনো কোনো এলাকায় পৌঁছালেও অনেক জায়গায় এই কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। করোনা ভয়াবহ ধারণ করিতেছে, এর ভিতরে যদি বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন যদি ড্রেন পরিষ্কার ঠিকভাবে না করে, তাহলে ডেঙ্গু মহামারী ধারণ করতে পারে। মেয়র বলছেন, মশক নিধনে আরও বরাদ্দ দরকার। মশক নিধনের বিষয় 18টি ওয়ার্ডে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধন আমাদের চলছে। আর মৌসুম আসার আগেই ইতিমধ্যেই একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। ইতিমধ্যেই আমরা একজন ডেঙ্গু রোগীর সন্ধান পাইছি এবং আমরা এই যে ডেঙ্গুর জন্য বিনামূল্যে পরীক্ষার কিন্তু এখনও ব্যবস্থা রয়েছে এবং আমরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এটা স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে এবং এটা জনসচেতনতা কার্যক্রম জোরদার এখনও কাজ চলমান। ফেনীতে গেল বছর ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিল 577 জন। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। বিশেষ এক ধরনের এনজাইম যার মাত্রা নারীর চেয়ে পুরুষের শরীরে বেশি, আর এর কারণে করোনা ভাইরাসের আক্রমণে পুরুষের মৃত্যু হার বেশি বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। ইউরোপিয়ান হার্ট জার্নাল এই প্রতিবেদনটি প্রকাশের পর হয়তো নতুন মাত্রা পাবে করোনা প্রতিরোধক বা প্রতিষেধক তৈরি কার্যক্রম। আরও জানাচ্ছেন মুবালিক করিম। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, শরীরে বিশেষ এক ধরনের এনজাইম বেশি মাত্রায় থাকায় করোনা ভাইরাসের আক্রমণে পুরুষের মৃত্যুর হার বেশি, আর নারীর শরীরে এই এনজাইম পুরুষের চেয়ে অনেক কম থাকায় করোনায় তাদের মৃত্যুর হার অনেকটাই কম। প্রতিবেদনে বলা হয়, মানুষের হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস সহ অনেক প্রত্যঙ্গে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা S2 থাকে। এই এনজাইমটি করোনা ভাইরাসকে ফুসফুস সহ মানব শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণের ক্ষেত্রে সাহায্য করে বলে ধারণা করা হচ্ছে। S2 কোষের বাইরে অবস্থান করে ও রিসেপ্টর হিসেবে কাজ করে, ফলে এটি করোনা ভাইরাসকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। প্রতিবেদনে আরও বলা হয়, হৃদযন্ত্র, কিডনি, ডায়াবেটিস চিকিৎসায় বহুল ব্যবহৃত S ইনহিবিটরস বা রিসেপ্টর ব্লকার্স ওষুধগুলো শরীরে S2 এনজাইমের মাত্রা বাড়ায় না, ফলে এই ওষুধ সেবনে করোনা ঝুঁকিও বাড়ে না। এই প্রতিবেদন প্রকাশের ফলে যারা করোনা প্রতিষেধক তৈরির সাথে জড়িত তারা হয়তো নতুন কোনো মাত্রা আনতে পারেন তাদের গবেষণায়। প্রতিবেদন প্রকাশের পরে অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি পুরুষ এবং নারীদের জন্য
করোনার আলাদা প্রতিষেধক তৈরি করতে হবে? মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা আলী। আল্লাহ হাফেজ।